সোমার গল্পের ঝুলি চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আমি সোমা দে। আজকের গল্পটি নেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকার থেকে। গল্পটি 1 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করার অনুরোধ রইল। গল্প পাঠে আমি সোমা দে। নরম আলোয় রকিং চেয়ারটায় ভূতের মতো বসে আছে নয়নেন্দ্র। ইদানিং রাতে ভালো ঘুম হয় না, কাল রাতেও হয়নি। ভোরের কিছু আগে এপাশ ওপাশ করে শেষটায় উঠেই পড়লেন। বারান্দায় তার প্রিয় চেয়ারটায় বসে হালকা দোল খেতে খেতে ঝিমোচ্ছিলেন। খোলা রয়েছে রেডিও। পান্নালাল গাইছেন, হঠাৎ গাছের ডালপালা নড়ার শব্দে সচকিত হয়ে ওঠেন। কান খাড়া করে বোঝার চেষ্টা করেন আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে। খুব ভুল না করলে এ নির্ঘাত কোনো ফুলচোরের প্রভাতির অভিযান। এই এক হয়েছে ঠিক ভোরবেলা যত রাজ্যের উটকো ঝামেলা। কাহাতক সামলানো যায়, অনেকে তো আবার ফুল ছিঁড়তে গিয়ে ডাল শুদ্ধ ভেঙে ফেলে। এতটুকু মায়া দয়া নেই। অয়নবাবুর রাগ বিরক্তি সবই হয়। মাঝে মাঝে মনে হয় তিনি নিজেই রক্তাক্ত হচ্ছেন। এ পাড়ায় ভদ্রলোকের বাস, কিছু বলাও যায় না। তবে মাঝে মাঝে ফুলচোরদের অন্তর্তিপণে দিয়ে কিঞ্চিত আত্মপ্রসাদ লাভে যে তার রুচি নেই এমনটা বলা যাবে না। পুষ্প যত দিন ছিল কাউকে কিছু বলতে গেলে হা হা করে উঠত। এখন না, একবার দেখা দরকার। উসখুস করতে করতে উঠে পড়েন অয়ন। মেঝে 9 ফ্লোরের ঘর থেকে পাঁচিলের ওদিকটা স্পষ্ট দেখা যায়। পুষ্প ওটাকে 1.5 তলার ঘর বলতো। যাই হোক, উঠে গিয়ে দেখলেন তরফদার গিন্নি আকশি বাগিয়ে যুদ্ধ চালাচ্ছেন। শিকার গুলঞ্চ। যা ভেবেছেন তাই। অনেকগুলো কুড়িশুদ্ধ এক গোছা ফুলের ডাল ভেঙে ফেলেছেন। খুব রাগ হলো। রাতে ভালো ঘুম না হওয়ায় মেজাজটা টোকে আছে। মনে হলো সরসন্ধান করা যাক। নরম গলায় বললেন, ও কি করছেন? এপাশ ওপাশ তাকিয়ে একসময় তরফদার গিন্নি জানালায় অয়নেন্দ্রকে আবিষ্কার করলেন। খোদ মালিকের চোখে পড়ে যাওয়ায় একটু অপ্রস্তুত হলেও অপ্রতিভও হলেন না। আপনি ভালো আছেন? এই পুজোর একটু ফুল নিচ্ছিলাম। কায়দা দেখো, করছে চুরি, কুশল জিজ্ঞাসা করে সেটাকে আবার লঘু করার চেষ্টা। নেব না। তরফদার গিন্নির ভারী শরীর, ফুল তোলার কসরতে সাত সকালেই ঘেমে নিয়ে একসা। অয়নেন্দ্রর কথা একটু বেসুরো ঠেকল। ফের তাকালেন তার দিকে। অয়নেন্দ্র ফের বললেন, আপনি তো ফুল নিয়েছেন। ওই নেওয়ার কথা বলছি না, কিন্তু আপনার ঠাকুরও ফুল নেবেন না। নেবেন না মানে? চুরির মাল ঠাকুরের সহ্য হবে? হারার পাত্রী নন তরফদার গিন্নি। হাসতে হাসতে বললেন, আপনি যে কি বলেন না অয়নদা, আমার গোপাল নিজেই তো ননিচোরা। ও, ভক্ত আর ভগবান মিলে তো বেশ ভালোই। অমন বলবেন না। পড়েননি, পুষ্প আপনার জন্য ফোটে না। সে তো বুঝলাম, তরফদার গিন্নি 7 সকালে পুষ্প চয়ন করবেন বলে ফোটে। কিন্তু এও পড়েছি, পরের দ্রব্য না বলিয়া লইলে। দেখুন, পুষ্পদি কিন্তু কখনো আমাকে এমন কথা বলতেন না। আপনার পুষ্পদি তো ছুটি নিয়ে হাওয়া, তাছাড়া সে কখনো বাগান করেনি। পরিশ্রমটা বরাবর আমাকেই করতে হয়েছে। আপনাদের বাড়িতে তো অনেকটা জায়গা, সেখানে কিছু ফুলের গাছ টাছ লাগান না কেন?
ও তো ফলের গাছেই ভর্তি। হ্যাঁ, ফুল তো খাওয়া যায় না, ফুল গাছ লাগিয়ে কি হবে, ওটা অন্যের বাড়ি গিয়ে ম্যানেজ হলেই ভালো। কি বলেন? আপনার কি হয়েছে বলুন তো? কিচ্ছু না, শুধু বোঝাবার চেষ্টা করছি ফুল তো মনে মনেও নিবেদন করা যায়। যদি গোপালকে বলে না যে তোমাকে অমুক গাছের সবচেয়ে সুন্দর ফুলটা নিবেদন করলাম, তাহলে কি উনি নেবেন না? চা খেয়েছেন? আপনার মাথাটা আজ বেশ গরম দেখছি। আমি যাই, অনেক কাজ পড়ে আছে। ততক্ষণে অনেক কটা ফুল সাজিতে তুলে ফেলেছেন, অতএব চটি ফটফটিয়ে রওনা দিলেন। অয়নেন্দ্র মনে মনে ভাবেন, তরফদার গিন্নি কি আদৌ ওর কথার কোনো মূল্য দেবেন? বছর 10 আগে অবসরের পর শহর থেকে অনেকটা দূরে এই মফস্বলে সস্তায় বেশ খানিকটা জমি কিনে বাড়ি করেছিলেন, কারণ ফ্ল্যাট বাড়ি তার পছন্দ নয়। তারপর চারপাশটা ভরে দিয়েছিলেন রকমারি ফুলের গাছে। এমনভাবে পরিকল্পনা করেছিলেন যেন সারা বছর কোনো না কোনো ফুল ফুটে তার বাড়িটাকে সাজিয়ে রাখে। এমনকি বাড়ির বাইরেও রাস্তার ধারে ধারে রোপণ করেছিলেন স্বর্ণচাপা, বকুল, জারুল, হিমছড়ি, অমলতাস, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, ছাতিম, অশোকের মতো বড় বড় গাছ। আর এ বাড়ির ভিতরের পাঁচিলের ধার বরাবর কামিনী, গন্ধরাজ, ম্যাগনোলিয়া, আর গেটের উপরে আর্চে মাধবীলতা ও ওদিকটায় ঝুঙ্কলতা, লতানে জুই, অলকানন্দা ইত্যাদি। কোনোটা গন্ধে, কোনোটা বাহারে মন ভরিয়ে দেয়। পুষ্প বলেছিল 2-1টা ফলের গাছ লাগাতে। এখানকার মাটি সরেস, এ পাড়ায় অনেকের বাড়িতেই আম, কাঁঠাল, জাম, জামরুলের গাছ। অয়নেন্দ্র শোনেননি। ফলের গাছ মানেই তো আজ এ ঢিল ছুড়বে, রাতে ছিচকে চোর হানা দেবে, তার চেয়ে চোখের শান্তি, মনের আরাম এই ফুল গাছই ভালো। কিন্তু তার হলো কোথায়? এতেও সকাল থেকে সন্ধে নানা উৎপাত। কিছুটা দূরেই কলেজ। দুপুর থেকে সন্ধে এ গলিতে কপত কপতিদের হাঁটার যেন বিরাম নেই। কত কথা, মান অভিমান, মন দেওয়া নেওয়ার কত যে কবিতা গান এই সরণিতে লেখা হয়, তার ইয়ত্তা নেই। অয়নেন্দ্রর হাত যশে 1 দশকেই দুপাশে ফুলের গাছে সাজানো এই গলিটার নাম হয়েছে লাভারস লেন। কখনো কৃষ্ণচূড়া, রাধাচূড়ার লাল হলুদ গালিচা তো কখনো ঝরা ছাতিম কিংবা বকুলের মিহি মসলিন হয়ে ওঠে বাড়ির সামনের এক খালি পথ। সেদিন বিকেলে তনিমা আর কবির হাঁটছিল সেই পথে। কবির 2nd ইয়ারের ইংলিশ অনার্স, আর তনিমা সদ্য ভর্তি হয়েছে কলেজে। ওর বিষয় ফিজিক্স। সম্প্রতি অ্যানুয়াল ডিবেটে কবিরের তীব্র যুক্তি জালে নিবদ্ধ ধারালো বক্তৃতায় মেধাবিনীর মন প্রেম সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়েছে। আর একবার ঠেলিলেই পড়িব গোছের অবস্থা। সেই ঠেলা খেতেই আজ ওরা লাভারস লেনে। আচ্ছা কবিতা, তুমি তো জিজ্ঞেস করলে না কেন তোমাকে এখানে ডেকে আনলাম? সেটা তো আমার জানার কথা নয়, তুমি বলবে সেটা। তবে তবে কি? না, কিছু না। আহা, বলো না। কথা বলতে বলতে অয়নের বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটছে ওরা দুজন। আর এ পাশে একতলার ঘরে ধ্যানী বকের মতো অয়ন বসে আছেন খাটে। পুষ্পর ভারী পছন্দ ছিল পাঁচিল ঘেঁষা একতলার এই ঘরটা। দুপুরের পর অনেকক্ষণ এই ঘরে বসে গল্পের বই পড়তেন পুষ্প। অনেক পরে বুঝেছেন অয়নেন্দ্র, তার স্ত্রী রত্নটি আসলে এ ঘরে বসে বসে উৎকর্ণ হয়ে থাকতেন পাঁচিলের ওধারে পৃথিবীর বিপুল প্রণয় তরঙ্গে অনুরণিত হতে, জারিত হতেন প্রেম ও সুধারসে। পুষ্পর জীবনে প্রেম এসেছিল খুব অল্প বয়সে, তখনও স্কুলের গণ্ডি পেরোননি। দূর থেকে ভালো লাগতো উদ্দীপ্তকে। ক্লাস 11-এর উদ্দীপ্তদা চলনে বলনে চৌকস, দুর্দান্ত ফুটবলার। সেবার ওদের বাজিতপুর হাই স্কুলের সঙ্গে আদর্শগড় হাই স্কুলের ফুটবল ম্যাচের দিন কি যে কাণ্ড হলো। 1 গোলে জিতেছিল ওদের স্কুল, আর এই গোলটা করেছিল উদ্দীপ্তদা। এ পর্যন্ত ঠিকই ছিল,
মাঠ ঘিরে সেদিন ছাত্রছাত্রীর ভিড়, সেই ভিড়ে মিশেছিলেন পুষ্প। কিন্তু উদ্দীপ্তদার নজর এড়ায়নি। খেলতে খেলতেই দু একবার দৃষ্টি বিনিময়। মনের ভিতরটা ঝনঝন করে উঠেছিল পুষ্প। বেড়ে গিয়েছিল হৃৎস্পন্দন। লজ্জায় ভালো লাগায় আকুলি বিকুলি পুষ্প টের পেয়েছিলেন। তিনি ঘেমে উঠছেন, পাছে কেউ বুঝে ফেলে, তাই চোখ নামিয়ে নিয়েছিলেন। কিন্তু এটা কি করলো উদ্দীপ্তদা? গোলটা করেই তীব্র গতিতে ছুটে এসে নীল ডাউনের ভঙ্গিতে বৃষ্টি ভেজা হালকা পিচ্ছিল মাঠে স্লিপ খেয়ে এগিয়ে এসেছিল ওদের দিকে। আলিঙ্গনে আরতিতে দুহাত ছিল প্রসারিত, যেন গোলটা তাকেই উৎসর্গ করলো। ভাগ্যিস ভিড় ছিল, তাই নির্দিষ্ট করে বোঝা যায়নি জনারণ্যের মাঝে নিভৃত নিবেদন কার উদ্দেশ্যে। নইলে যে কি হতো। হয়েছিল মনে তুমুল তোলপাড়। বাড়ি গিয়ে ধুম জ্বরে পড়েছিলেন। দুদিন স্কুলে যেতে পারেননি। কিন্তু জীবনটা তো গল্প নয়, যেমনটা ভাবা যায় সে পথে এগোয় না। উদ্দীপ্ততার প্রতি তীব্র অনুরাগ বুকের মধ্যে নিয়েই বাজিতপুর ছাড়তে হয়েছিল পুষ্পকে, কারণ বাবার ছিল বদলির চাকরি। কিন্তু সেদিনের সেই উদ্দীপনাটুকু আজীবন বুকে আগলে বেরিয়েছেন পুষ্প। বলেছিলেন শুধু ঠাকুমাকে। অয়নেন্দ্রর সঙ্গে বিয়ের দিন কয়েক আগে কষ্টের কথা জানাতে অশীতির পর সুরবালা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। ফোকলা দাঁতে ম্লান হেসে প্রিয় নাতনিটিকে বলেছিলেন, এ তোর গোপন রত্নরের দিদি ভাই, কাউকে দেখাস না, নাচ জামাইকেও না, এর কদর অন্যে বোঝে না। অয়নেন্দ্রর সামনেও কোনোদিন সেই অনুরাগের যন্ত্রণা মেলে ধরেননি। সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন পরপারে। অয়নেন্দ্র অল্প বয়সেই জীবিকার সন্ধান পেয়েছিলেন, পাকা চাকরি, ভদ্রস্থ বেতন। বাবা মা দেখে শুনে দ্রুত বিয়ে দিয়েছিলেন। একটি মেয়েকে ভালো লাগতো বিশ্ববিদ্যালয়ে, তবে প্রবল ব্যক্তিত্বশালী বাবার দাপটে কুড়িতেই ঝরে গিয়েছিল সেই ভালো লাগা। সেই কুড়িকেই তো তিনি আজীবন সৃজন করে চলেছেন পরম মমতায়। তার কাছে গাছে যখন ফুল ফোটে তখন মনে পড়ে অদিতির কথা। তার খোপাতেই সাজিয়ে তোলেন পুষ্পরাগ। সেই স্মৃতি থেকেই বাড়ির নাম রাখেন পুষ্প নিকেতন, আবার তার স্ত্রীর নামই পুষ্প। ফলে এ বাড়ির নাম যখন পুষ্প নিকেতন রেখেছিলেন অয়নেন্দ্র, তখন সকলেই ভেবেছিল, আহা কি পত্নী প্রেম। শুধু অয়ন জানেন সত্য মিথ্যা। তবু পুষ্প চলে যাওয়ার পর থেকে দিনগুলো বিস্বাদ। আজ ওর কথা মনে পড়ছে বারবার। সেটা কি লুকিয়ে পুষ্পর মতো কপট কপতির কথা শুনছেন বলে? একদিকে কবির তনিমা, অন্যদিকে অয়নেন্দ্র, মাঝে অনুচ্চ পাঁচিল। তবে শোনা সবটাই যাচ্ছে। এদিকের ফুল গাছ পাঁচিল টপকে ও ধারে গন্ধ বিলোচ্ছে। শেষ বিকেলের নিবু নিবু রোদ্দুরে সবে একটা দুটো করে পাপড়ি মেলছে গন্ধরাজ। এই একটা ফুল পেরে দেবে? কেউ আছে বোধহয়। তা আছে বই কি। প্রায় স্বগতোক্তির ঢঙে কবিরের কথায় উত্তরটা দিলেন সত্যরথ অয়ন। খানিকটা অন্যমনস্ক কবির খেয়াল করল না, সেটা ভিতর থেকে এসেছে। সেও প্রত্যুত্তরে বলে, তাহলে তাহলে আর কি হবে না। ফের অয়নের উত্তর। সম্বিত ফেরে কবিরের। প্রবল অস্বস্তিতে ততক্ষণে তনিমা কবিরের হাতখানা ধরে ফেলেছে শক্ত করে। তখনই তনিমার মনে হয় কবিরদার হাতটা ভীষণ নরম, বাড়িতে কোনো কাজ করে না বোধ হয়। আর কবির অনুভব করে মেয়েদের তুলনায় তনিমার হাতটা যেন বড্ড বেশি কড়া। বাস্কেটবল খেলে বলেই হয়তো। যাই হোক, তনিমার চুলে ফুল গুজে দেওয়ার রোমান্টিকতা চটকে যায়। ওরা দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু যুগলের দ্রুত পায়ে চলে যাওয়ার অস্ফুট শব্দ বুকের ভিতর হাতুড়ি পিটতে থাকে অয়নের। এমনটা তো হওয়ার কথা ছিল না। দিয়েছেন বেশ একটা ধাক্কা, কাজও হয়েছে, তাও মনে মেঘ জমেছে কেন? তিনি তো গাছে গাছে ফুটে থাকা সম্পদকে আঁকড়ে ধরে থাকতেই চেয়েছিলেন, পেরেওছেন অনেকটাই। বিকেলে খেলার শেষে যে বাচ্চাগুলো আগে ফুল ছিঁড়ত, আগে
তারা তো আসে না, কারণ তিনি তাদের ডেকে ডেকে বোঝাতেন কেন ফুল ছিঁড়তে নেই। লালবাড়ির বাপান, ভট্টাচার্যদের গোগোল, বোসদের চিকো সবাইকে একদিন বুঝিয়েছিলেন ওই ফুলগুলো মায়ের কোলে খেলা করা শিশুর মতোই। যদি কেউ ছিঁড়ে নিয়ে যায় তবে ওদের মা কষ্ট পাবে। ফুলদানিতেই কি কেউ শিশুদের কাটা মুন্ডু সাজিয়ে রাখে? ফুলেরা তেমনই। এই কবছরে ছেলেপুলেগুলো অনেকটাই বড় হয়েছে, শিখেছে ফুল ছিঁড়তে নেই। অনেকে বাড়িতে ফুলের গাছ লাগানোও শিখেছে। তবু আজ বিকেলের ঘটনাটা তাকে বড্ড আঘাত দিয়ে গেল। মনে হলো এই পৃথিবীর সুন্দরতম এক দৃশ্য রচনায় তিনি যেন মূর্তিমান স্বার্থপর দৈত্য। তরুণ তরুণীকে তিনি চেনেন না। বাইরে বেরিয়ে দেখলেন ওরা পথের বাঁকে মিলিয়ে গিয়েছে। ধাক্কাটা পেরে ফেলল তাকে। ঠিক করলেন কাল ভোরে তিনি নিজে ফুল তুলে তরফদার গিন্নিকে দিয়ে আসবেন, আর কোনো প্রেমিক প্রেমিকাকে বাধা দেবেন না। ভাবতে ভাবতে মনটা তার ভারী প্রসন্ন হয়ে ওঠে। সযত্ন লালিত জেদের গুহা থেকে বেরিয়ে তিনি যেন চলেছেন অন্য পৃথিবীর পথে। মনে হয় পৃথিবীতে বেঁচে থাকাটা বড় সুন্দর। পরদিন কাজের লোক এসে দাদুর সাড়া না পেয়ে পাড়ার লোক জড়ো করলো। দরজা ভেঙে ঢুকে দেখা গেল বারান্দার চেয়ারে চোখ বুজে আতশোয়া অয়নেন্দ্র, বুকে ধরা এক গুচ্ছ ফুল। রেডিও চলছে, তাতে সাগর সেন গেয়ে চলেছেন, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে পরাণে বসন্ত